নমস্কার বন্ধুরা, আমি দেবদীপ আর আপনারা শুনছেন চ্যানেল ল লিখিত অন্ধকার। আজকে যে গল্পটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই গল্পটির নাম হলো রাতের ট্রেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে অন্ধকারে ডুবে যায় অলিখিত গল্পের খোঁজে। অনিন্দ স্টেশনে পৌঁছেই শুনল লাস্ট ট্রেনটার আধ ঘন্টা লেট আছে। একটু চমকে উঠল সে। এখানে আধ ঘন্টা মানে বাড়ি পৌঁছাতে আরো ঘন্টা দুই দেরি। একবার হাতের ঘড়িটা দেখে নিল সে। রাত তখন 11:30। বাড়ি পৌঁছে সবকিছু করে শুতে শুতেই তো ভোর হয়ে যাবে। সে বলল, দূর, ভালো লাগে না প্রতিদিন রাত করে ফেরা, আবার ভোর থাকতে বাইরে বেরোনো। নেহাত এখনো মা বেঁচে আছে, না হলে একা মনীষার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হতো না। টিএল আবার ভীষণ রুক্ষ, কিছু বললেই উত্তর দেয়, না পারলে কাজ ছেড়ে দাও, তোমার জায়গা আরো 3 জনকে নিয়ে নিচ্ছি। অনিন্দ আর কোনো উত্তর দিতে পারে না। এমনিতেই চাকরির বাজার খুব একটা ভালো নয়। ঘরে ও বাইকের স্ট্যান্ডে ফোন করে দেরি হওয়ার খবরটা জানিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করবার সময় 3 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখে ওদিকে একটা চায়ের দোকান খোলা আছে। বাকি প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা। অবশ্য এরকম অভিজ্ঞতা অনিন্দর এর আগেও বহুবার হয়েছে। অনেকবার এই রকম বিভিন্ন প্ল্যাটফর্মে শেষ ট্রেনে একেবারে বাড়ি ফিরেছে সে। একবার তো ট্রেনের ভেতর ডাকাতের পাল্লাতে পড়েছিল সে। বড় ব্যাগ দেখে তারা ভাবে ব্যাগে বুঝি অনেক টাকা আছে, কিন্তু ব্যাগ খুলে ওষুধের প্যাকেট দেখে তাদেরও মাথায় হাত পড়ে যায়। একজন তো বলেই ফেলল, আপনার কাছে গ্যাস অম্বলের কোনো ওষুধ আছে নাকি? আমার সন্ধে থেকে পেটটা বড় গুড়গুড় করছে। অনিন্দ তাকে ওষুধ দিলেও কাউকে কোনোদিন বলতে পারে না ডাকাতে তার কাছ থেকে ওষুধ চেয়ে খেয়েছে। একা থাকলে এই সব কথাগুলো নিজের মনে ভেবে ভেবে হেসে ওঠে সে। মাথাটা তার খুব ব্যথা করছিল। 3 নম্বর থেকে 1 নম্বরের চায়ের দোকানের দিকে যাবে এমন সময় একটা ট্রেনের আলো দেখতে পায়। এখন আবার কি ট্রেন আসতে পারে? মালগাড়ি? খুব তাড়াতাড়ি অ্যাপটা খুলে চেক করলেও কিছু দেখতে পায় না সে। একটু অবাক হয়ে যায় অনিন্দ। যাই ট্রেন হোক, সবগুলোই তো তার স্টেশনে দাঁড়ায়, সে ভাবল। অনিন্দ ব্যাগটা কাঁধে নিয়ে অপেক্ষা করতে আরম্ভ করে। কিছু সময় পরেই একটা এক্সপ্রেস ট্রেন এসে থামে। অনিন্দ দেখে সব স্লিপার কোচগুলোই প্রায় ফাঁকা। আসলে হাওড়া এখান থেকে খুব একটা দূর নয়। এ সময় এই লাইনের ট্রেনগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়। অনিন্দ একটা কামরাতে উঠে বসে। একটু অবাক হয়ে যায়, এত অন্ধকার কেন? উঠবার সময় তো এত অন্ধকার ছিল না। তারপর নিজের মনকে নিজেই সে উত্তর দেয়, তাও একটু অদ্ভুত লাগে। একজন কেউ বসে থাকবে না? সব সিটেই কেউ না কেউ একেবারে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। দূর, নিকুচি করেছে ট্রেনের। এই রকম অবশ্য মাঝে মাঝেই হয়েছে। স্লিপারে এরকম ভাবে শুয়েই থাকে, বসতে একটুকুও জায়গা দেয় না। অবশ্য দেবেই বা কেন? ওরা টাকা নিয়ে সিট রিজার্ভ করেছে, ডেইলি প্যাসেঞ্জারকে বসতে দেবে কেন?
অনিন্দ ট্রেন থেকে নেমে পড়তে গিয়েও থমকে যায়। ট্রেনটা কেমন একটা অদ্ভুতভাবে সেই মুহূর্তেই চলতে আরম্ভ করে। খুব মুশকিলে পড়ে অনিন্দ। ট্রেনের কামরার ভিতর দিয়ে একের পর এক কামরা পেরিয়ে গেলেও অনিন্দর নিজের খুব অদ্ভুত লাগে, ভয় লাগতে আরম্ভ করে। এটা এটা কি করে সম্ভব হয়? একটা ট্রেনের সব কামরার সব প্যাসেঞ্জার এই এই একরকম ভাবে মাথা পর্যন্ত ঢাকা নিয়ে শুয়ে থাকতে পারে কি? অনিন্দর কিছু সময়ের জন্য একটা ঘোর লাগার পরই একটা গলার আওয়াজ শুনতে পায়। কোথায় যাবেন? থমকে দাঁড়ায় অনিন্দ। যাক, তাহলে গলার আওয়াজ একজনের শোনা গেল। ঘাড় ঘুরিয়ে খুব আস্তে আস্তেই তার নিজের স্টেশনের নামটা জানিয়ে বলে ওঠে, এই সামনেই। তাহলে বসুন। তারপরেই অনিন্দ লক্ষ্য করে একটা লোক মাথা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই সিটের উপর উঠে বসে অনিন্দকে বসবার একটা জায়গা করে দেয়। অনিন্দ কোনো কথা না বাড়িয়ে সিটটাতে বসে একটা তৃপ্তির শ্বাস ফেলে। ব্যাগ থেকে জলের বোতল বের করে জল পান করতে করতে লক্ষ্য করে সে উল্টো দিকে লোয়ার আপার, সাইডের আপার, লোয়ার সব সিট থেকেই প্যাসেঞ্জারগুলো ঠিক একভাবে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়েই উঠে বসে পড়ছে। অনিন্দর গলায় জল আটকে যায়। এটা কি চোখের ভুল? কেমন যেন মনে হয় সিটে বসে থাকা অবস্থায় সবাই তার দিকে তাকিয়ে আছে, তার প্রতিটা আচরণ দেখছে, গতিবিধি বোঝার চেষ্টা করে নিজেদের সাথে মেলানোর চেষ্টা করছে। অনিন্দ আবার বোতল বের করে জল পান করতে গিয়ে থমকে যায়। এ কি হলো? একটু আগেই তো আমি প্ল্যাটফর্মের কল থেকে এক বোতল জল ভরলাম। নিজে মাত্র একবার বোতলটা থেকে জল খেয়েছি, তারপর মুখটাও আমি ভালো করেই লাগিয়েছি। জলটা কি পড়ে গেল? ব্যাগের ভেতর হাত দিয়ে ওষুধের স্ট্রিপগুলো ভিজে আছে কিনা সেটা বোঝার চেষ্টা করল। না, ব্যাগের ভেতরে তো জল পড়েনি, একেবারে খটখটে। চোখ ঘুরিয়ে একবার চারদিকটা দেখে নেওয়ার চেষ্টা করল অনিন্দ। হ্যাঁ, সবাই একভাবেই তার দিকেই তাকিয়ে বসে আছে। পকেট থেকে মোবাইলটা বের করবার জন্য বাঁ পকেটে হাত ভরেও হাতটা টেনে নিল সে। মনে হলো পকেটের ভিতরে কেউ যেন হাতটা ধরে নিচ্ছে তার। মোবাইলটা নিতে হলে সেই হাতটাকে টপকে যেতে হবে। ভয় অনিন্দর গলা শুকিয়ে যেতে আরম্ভ করলেও এক ফোঁটা জল নেই। সব কি রকম বেহিসাবি হয়ে উঠেছে। এমনিতে অনিন্দ ভূত বা ঈশ্বর কাউকেই বিশ্বাস করে না, কিন্তু এগুলো কি হতে পারে? কিছু একটা হয়েছে, কিন্তু অত ভেবে কাজ নেই। তবে আর যাই হোক, এটা কোনো অপ্রাকৃতিক ঘটনা। এদিকে ট্রেনটাও পাগলের মতো ছুটে চলেছে। বেশ কয়েকবার ডান ও বাঁ দিকে চোখ রেখে স্টেশনের নাম পড়বার চেষ্টা করছে, কিন্তু কোথায় স্টেশন, কোথায় প্ল্যাটফর্ম? চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, আর তাকে কাটিয়ে এগিয়ে চলেছে এই ট্রেন। অনিন্দ চোখ দুটো বন্ধ করে মাথাটা পিছন দিকে হেলিয়ে বসতেই মনে হলো নিচের থেকে পা দুটো কেউ যেন টেনে ধরেছে তার।
পা কি ট্রেনে ধরবে? ইঁদুর ইঁদুর থাকলে পায়ে উঠতে পারে, কিন্তু ট্রেনে তো ধরতে পারে না। তাহলে কি আমার মনের ভুল? অনেকটা রাস্তা হাঁটাহাঁটি হয়েছে। নার্সিংহোমটাও 1 তলা থেকে 4 তলা বহুবার করতে হয়েছে। সেখানে পেশিতে কিছু হতে পারে, সেটাকেই হয়তো টান মনে হচ্ছে। এইভাবেই নিজেকে বুঝিয়ে অনিন্দ আবার চোখ দুটো বন্ধ করে আগের মতোই বসে থাকলো। কিছু সময়ের মধ্যেই আবার আগের মতো মনে হলো কেউ নিচের থেকে পা দুটো টেনে রাখছে। অনিন্দ আর বসে থাকতে না পেরে সিটের থেকে উঠে নিচে তাকিয়ে দেখতে যাবে, এমন সময় পাশে সেই মাথা অবধি ঢাকা দিয়ে বসে থাকা লোকটি বলে উঠল, ও কিছু নয়, আপনার পা দুটোকে দেখে ওরা অবাক হয়ে যাচ্ছে, একটু দেখছিল। ওরা ওরা মানে কারা? ওদের ওদের পা নেই নাকি? ওদের আবার পা থাকে নাকি? কেন? ওরা কি কোনো... বেশি কথা বলো না, এক্ষুনি আগের স্টেশনে এই তোমার মতোই একজন কথাগুলো শুনে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল। অনিন্দর হাত পা কি রকম যেন অবশ হয়ে যেতে লাগলো। গলা শুকিয়ে আসছে তার। তাও সে জিজ্ঞেস করলো, পড়ে গেল? পড়ে গেল তারপর? তারপর আবার কি, যা হয় মারা গেল। ওই জন্যই তো লাস্ট লোকালটার আসতে দেরি হলো, আর আপনি এটাতে উঠলেন। অনিন্দর সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যেতে আরম্ভ করলো। এই লোকটা বলে কি লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছিল? এ কথাটা ও কি করে জানলো? আর এভাবে বলারই কি মানে? ভালো লাগছিল না অনিন্দর। শ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে, ঘাম বেরোচ্ছিল, শরীরে কেমন একটা অসুবিধা হচ্ছিল। এদিক ওদিক তাকিয়ে দেখলো সব জানলা একেবারে বন্ধ। এরা কি সব পাগল? এই ট্রেনটা কি পাগলদের নিয়ে চলছে? এই অবস্থায় সবাই মাথা থেকে পা পর্যন্ত এই একরকম একটা করে বড় বড় ঢাকা চাপিয়ে শুয়ে বা বসে আছে। একবার জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে বলল, জানলাটা খুলে দিন, গরম লাগছে তো। আগের ভদ্রলোকটিও এ কথাটাই বলছিল। আমি খুলছি না দেখে নিজেই জানলাটা খুলতে গেল। বললাম আমরা কেউ হাওয়া সহ্য করতে পারি না, কিন্তু শুনল না। নিজেই জোর করে ডান দিকের জানলাটা খুলতে গেলেন। ব্যাস, তারপরেই হাওয়াতে বাঁ দিকে পড়ে গেলেন। এবার অনিন্দ রেগে উঠল। কি বাজে কথা বলতে আরম্ভ করেছেন? হাওয়াতে একটা মানুষ কি কখনো ট্রেনের ভেতরে পড়ে যায়? মানুষ কি হাওয়া নাকি যে উড়ে যাবে? এই রকম বিচ্ছিরি একটা আওয়াজ করে ভদ্রলোক হেসে পড়লেন। সে হাসি যেন থামেই না। একে একে পুরো কামরাতে এতক্ষণ যারা শুয়েছিল তারা উঠে বসে হাসতে আরম্ভ করলো।
সে এক বিভৎস হাসি। কিছুতেই যেন সে হাসি থামে না। অনিন্দর কান দুটো ফেটে যাচ্ছিল। দু হাতে দুটো কান বন্ধ করে চিৎকার করে উঠল, চুপ! ব্যাস, পুরো কামরা আবার চুপচাপ হয়ে যায়। অনিন্দ হাঁপাতে থাকে। পুরো কামরাতে তার নিঃশ্বাস পড়বার আওয়াজ শোনা যায়। মনে হয় যেন সবাই একসাথে শ্বাস নিচ্ছে। এ যেন শ্বাস নেওয়ার প্রতিযোগিতা হচ্ছে। অনিন্দ রেগে ওঠে। লোকটির দিকে রেগে সে তাকিয়ে বলে উঠল, আপনি কি আমার সাথে মজা করছেন? কি মনে হচ্ছে আমি কি বাচ্চা ছেলে? যা বলবেন তাই বিশ্বাস করব? শুনুন, আমিও না কথা বিক্রি করে খাই। বড় বড় ডাক্তাররা আমার কথাতেই কনভিন্স হই কোম্পানিকে চালাচ্ছে। আমার প্রমোশন, ইনসেন্টিভ সব এই কথা বিক্রি করেই। আর আপনি কোথাকার এক খ্যাপা আমাকে বলছেন কিনা জানলা দিয়ে একটা আস্ত মানুষ উড়ে চলে গেল। ওসব বাজে বকা ছাড়ুন। পাশে বসা ভদ্রলোক কিন্তু কোনো রকম রেগে গেলেন না। খুব শান্তভাবেই সে বললেন, আপনি বিশ্বাস করছেন না তো? বেশ, আমি তাহলে ওই ভদ্রলোকটিকে ডাকছি। আপনি নিজের কানেই সব শুনে নিন। আপনার সব বিশ্বাস হয়ে যাবে। এই তো আপনি বললেন যে সেই মানুষটা নাকি উড়ে গেছে আর মারা গেছেন। সেজন্যই তো ওনাকে ডাকা যাবে। এই ট্রেনে যারা আছেন তারা সবাই কোথাও না কোথাও পড়ে গেছেন বা মরে গেছেন। আমরা শুধু ট্রেনটা নিয়ে যাচ্ছি। এবার অনিন্দর মাথা ঘুরতে আরম্ভ করলো, শরীরে ঘাম বেরোতে আরম্ভ করলো। ইনি কি মজা করছেন? হঠাৎ ভদ্রলোক বলে উঠলেন, এই নতুনটা কোথায় গেছে রে? একবার এদিকে পাঠিয়ে দে তো। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনিন্দর চোখের সামনে একজন সেই আগের মতো সারাটা শরীরে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু জিজ্ঞেস করবার আগেই নিজের থেকেই সে বলে উঠল, এই যে আমি এইখানে। হঠাৎ কামরার সব আলো জ্বলে উঠল। অনিন্দ দেখল তার সামনেই একটা বিভৎস মূর্তি দাঁড়িয়ে আছে। মাথার একদিকটা থেঁতলে গেছে, শরীরের এদিক ওদিক থেকে রক্ত বেরোচ্ছে। একটা হাত নেই, আরেকটা থেকেও মাংস বেরোচ্ছে। অনিন্দ আর বসে থাকতে পারল না। সিট থেকে উঠে দরজার দিকে ছুটতে লাগলো সে। কিন্তু কি অদ্ভুত, সব সিটের ওপর এতক্ষণ যারা বসেছিল তারা সব উঠে বসে পড়েছে। বিভৎস দৃশ্য, কারোর মাথা নেই, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর আবার দুটো চোখ বাইরে বেরিয়ে এসেছে। অনিন্দ আর আর সহ্য করতে পারল না, ওখানেই চিৎকার করে পড়ে গেল। জ্ঞান হওয়ার পর অনিন্দ দেখল একটা স্টেশনের বেঞ্চের ওপর সে শুয়ে আছে। তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। চোখ খোলা দেখে একজন বলে উঠল, এখন কেমন লাগছে? অনিন্দ ঘাড় নাড়িয়ে ভালো জানতেই একজন গরম চা এনে দিল।
অনিন্দ উঠে বসে চা পান করতেই শরীরে একটু বল পেল। ততক্ষণে রেল পুলিশও এসে গেছে। একজন কনস্টেবল জানালেন বাড়িতে তার খবর দেওয়া হয়েছে। ওই কনস্টেবলই আবার এটাও জানালেন যে তাকে রেল লাইনের পাশ থেকে কয়েকজন অজ্ঞান অবস্থায় তুলে এনে এখানে শুইয়েছে। অনিন্দর কানে অর্ধেক কথা ঢুকলো, অর্ধেক ঢুকলো না। তার মাথায় একটাই জিনিস ঘুরপাক খাচ্ছিল, যে সে সেই ট্রেনটা থেকে কি করে মুক্তি পেল, আর সেই ট্রেনটাই বা কোথায়। তখনই সেই কনস্টেবলদের মধ্যে আরেকজন কনস্টেবল হঠাৎই ফাঁসা গলায় জিজ্ঞাসা করলেন, কি অনিন্দ বাবু, এবার বুঝি আপনার বিশ্বাস হলো তো? অনিন্দর মুখের রং উড়ে গেল, আর শুধু কানের কাছে সেই হাসি আর আরো একটা ট্রেনের শব্দ ভেসে এলো। তো বন্ধুরা, এইখানেই শেষ হলো আমাদের আজকের গল্প রাতের ট্রেন। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে আপনাদের এই গল্পটা কেমন লাগলো। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভয়ের এপিসোডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।